আচ্ছা, আগের দিন আমরা উৎসেচক সম্বন্ধে পড়েছি। এবার আজকে আমরা পড়ব তাপমোচী ও তাপগ্রাহী বিক্রিয়া। এবার তাপমোচী কথার অর্থ কী? তাপমোচী কথার অর্থ হচ্ছে তাপের উন্মোচন বা তাপ উৎপন্ন হবে। দেখবে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ায়, যেমন আমরা একটা যদি কাঠকে পোড়াতে থাকি, কাঠে হাত দিলে দেখবে তাপ উত্তপ্ত লাগছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে। মানে যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাকেই আমরা বলবো তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। আবার যে সমস্ত, যেমন ধরো একটা পাত্রে আমরা নিশাদল রেখে দিই, নিশাদল রেখে সেই পাত্রে জল ঢেলে দিচ্ছি, এবার পাত্রের গায়ে হাত দিবে দেখবে বরফ মতন ঠান্ডা লাগছে। তাহলে সেখানে কি হচ্ছে না, সেইখানে জল অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যুক্ত হয়ে যে অ্যামোনিয়াম হাইড্রোজেন উৎপন্ন করছিল, সেখানে কি হচ্ছে, তারা বাইরে থেকে তাপ গ্রহণ করছে, ফলে ওটা ঠান্ডা লাগছে। মানে সেখানে তাপ কি হচ্ছে, এখানে মানে প্রথমটাতে তাপ উৎপন্ন হয়েছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, তাপ শোষিত হচ্ছে, সেই জন্য তাকে তাপ হ্যাঁ মানে তাপগ্রাহী বিক্রিয়া বলা হবে। সেই বিক্রিয়াটা বাইরে থেকে তাপ নিচ্ছে। আর কাঠকে যখন পোড়াচ্ছি বা কার্বনকে পোড়ালে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকেই বলা হবে তাপমোচী বিক্রিয়া, আর যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হবে তাকেই বলা হবে তাপগ্রাহী বিক্রিয়া। দেখো তাপমোচী বিক্রিয়ার কতগুলো উদাহরণ আছে। কার্বনকে পোড়াচ্ছি, ক্যালসিয়াম অক্সাইডকে পোড়াচ্ছি, হ্যাঁ আচ্ছা পোড়াচ্ছি না, ক্যালসিয়াম অক্সাইডের পাত্রে চুনের সঙ্গে জল যোগ করলে সেই পাত্র উত্তপ্ত হয়ে ওঠে। মিথেনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাইঅক্সাইডও তাপ উৎপন্ন হচ্ছে, মিথেন আমাদের এলপিজি গ্যাস আছে। আচ্ছা, এবার হচ্ছে তাপমোচী বিক্রিয়া ব্যবহারিক প্রয়োগ এখানে দিয়েছে। আচ্ছা, তাপমোচী বিক্রিয়ার যে ব্যবহারিক প্রয়োগটা, দেখো রান্না করতে আমাদের যে জ্বালানিগুলো লাগে, যেমন আমাদের যে এলপিজি বা কাঠকয়লাতে পুড়ে রান্না করছি, তাহলে এগুলোকে পোড়ালে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড মানে ধোঁয়া যেটা উৎপন্ন সেটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যাচ্ছে, আর তার ফলে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটাকে কাজে লাগিয়ে আমরা রান্না করছি। এছাড়া অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয়, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উৎপন্ন হয়। অ্যাসিটিলিনের সংকেত হবে C2H2। একে যদি উত্তপ্ত করা হয়, এ কি উৎপন্ন করবে না 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উৎপন্ন করবে। এই তাপমাত্রায় আমাদের যে ওয়েল্ডিং মেশিন বা ঝালাই করা হয়, ঝালাইয়ে এই অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। কারণ ঝালাই করার সময় কি হয়, যে ঝালাই করার সময় এরকম দুটো পদার্থকে তো জয়েন করা হবে, তো এই দুটো পদার্থকে উত্তপ্ত করে কি গলিয়ে দেওয়া হবে, এই জায়গাটা গলিয়ে দিয়ে এই জায়গাটা পরস্পর যুক্ত করে দেওয়া হবে। তারপরে তাপ বন্ধ করে দিলে কি হবে, কঠিন পদার্থ তাপ প্রয়োগে তাদের আয়তনে প্রসারণ হয় বা তাপ সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসে, ফলে একসঙ্গে তারা জোড়া লেগে যাবে, তখন এই দুটো জায়গা পুরোটা জোড়া লেগে যাবে। ঝালাইয়ের কাজে এই তাপমোচী বিক্রিয়া ব্যবহার করা হবে। এবার হচ্ছে যে তাপগ্রাহী যে বিক্রিয়া আছে, দেখো তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ, যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেটের নাম হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট, একে বলা হবে চুনাপাথর। এই চুনাপাথরকে যদি উত্তপ্ত করা হয়, হ্যাঁ চুনাপাথরকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে যে পোড়া চুন এবং কার্বন উৎপন্ন হবে, সেই পাত্রে হাত দিলে দেখবে কি হচ্ছে, ঠান্ডা লাগছে, মানে সেখানে তাপ শোষিত হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। এছাড়া এই বিক্রিয়াটা দেখো এই বিক্রিয়াটা শোধক কেলাস, এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইডের একটা শোধক কেলাস। এই বেরিয়াম হাইড্রোক্সাইডের যে শোধক কেলাস আছে, এই বেরিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড যদি যোগ করে দেওয়া হয়, দুটো কঠিন পদার্থ পরস্পরের সঙ্গে যোগ করলে দেখা যাবে কি উৎপন্ন হয়েছে না, বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস আর জলীয় বাষ্প উৎপন্ন হবে। এবার যেই পাত্রে এই বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হলো, এইরকম একটা পাত্রে যদি উৎপন্ন হয়, সেই পাত্রের গায়ে হাত দিলে দেখবে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই ঠান্ডা লাগার কারণ হচ্ছে, এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। মানে এই বিক্রিয়াটায় তাপগ্রাহী বিক্রিয়া হচ্ছে তাপের প্রয়োজন হয়, আর তাপমোচী বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে। বা এমনি অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা গ্লাসে এইরকম একটা গ্লাস নিলে, গ্লাসে হচ্ছে তুমি নিয়ে নিলে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl নিয়ে নিলে, এর সঙ্গে জল যোগ করে দিলে গ্লাসে। এবার গ্লাসের গায়ে দেখবে বিন্দু বিন্দু আকার, কিছুক্ষণ পর দেখবে বিন্দু বিন্দু আকারে জলকণাগুলো ভেসে বেড়াচ্ছে, মানে
এমনি গ্লাসে বরফ রেখে দিলে যেমন গায়ের জলকণা তৈরি হয়ে যায়, সেরকম এখানেও ঘটছে। কী করে ঘটছে না, এই বিক্রিয়াটা ঘটার জন্য আমাদের তাপের প্রয়োজন, সেই তাপটা পরিবেশ থেকে নিচ্ছে, ফলে এই যে গ্লাসের গায়ে যে বায়ুগুলো আছে তার তাপমাত্রা স্থিতিস্থাঙ্কের নিচে নেমে যাচ্ছে, ফলে সেগুলো জমে জলীয়কণা তৈরি করছে। আচ্ছা, অনুরূপে দেখো অ্যাসিটিলিনকে বায়ুর অক্সিজেনের সঙ্গে জারিত করে কার্বন ডাই তাপ উৎপন্ন হচ্ছে, এরকম করে অনেকগুলো বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো করবে। আচ্ছা, এছাড়া তাপমোচী বিক্রিয়ার আরও কতগুলো উদাহরণ আছে, যেমন অ্যামোনিয়াকে NH3-কে অ্যামোনিয়াকে অক্সিজেন দ্বারা যদি জারিত করা হয় সেখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে আর প্লাস তাপ উৎপন্ন হবে, এটাও হচ্ছে তাপমোচী বিক্রিয়া। যেমন ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুর অক্সিজেনে পোড়ালে কি উৎপন্ন হবে, তা ম্যাগনেসিয়াম অক্সাইড MgO প্লাস তাপ উৎপন্ন হবে। আর তেমনি তাপগ্রাহী বিক্রিয়ার দুটো উদাহরণ হচ্ছে, যেমন কার্বনকে সালফারের সঙ্গে যদি পড়ে থাকে, এ বাইরে থেকে তাপ গ্রহণ করবে, গ্রহণ করে কার্বন ডাই সালফাইড উৎপন্ন হবে, CH2 উৎপন্ন হবে, এখানে মাইনাস তাপ উৎপন্ন হবে। আর হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া তৈরি হয়, এই অ্যামোনিয়া যে তৈরি হয় সেই অ্যামোনিয়া তৈরির ফলে কি হচ্ছে, সেখানেও তাপ শোষিত হচ্ছে, মানে বাইরে থেকে তাপ গ্রহণ করছে ফলে তাপ শোষিত হচ্ছে, সেই জন্য এই বিক্রিয়াটা তাপ শোষী বিক্রিয়ার এইরকম দুটো উদাহরণ। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে আমরা উৎসেচক পড়ে এসেছিলাম। উৎসেচক কাকে বলবো না, প্রোটিনধর্মী যে জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়ে সজীব কোষের ভিতরে কিংবা বাইরে উপযুক্ত পরিবেশে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত বা মন্দীভূত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকেই বলা হবে উৎসেচক। পুরো অনুঘটকের মতন সংজ্ঞা। এটা কি না, উৎসেচকগুলো সাধারণত প্রোটিনধর্মী হয়। উৎসেচকগুলো কোনো দিনই স্টেরয়েড কিংবা শর্করা জাতীয় হয় না, এগুলো সবগুলোই প্রোটিনধর্মী হয়। সেই প্রোটিনধর্মী জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়ে সজীব কোষের ভেতরে কিংবা সজীব কোষের বাইরে কি করবে, উপযুক্ত পরিবেশে যে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত, মানে বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেবে অথবা বিক্রিয়ার বেগ কমিয়ে দিবে, তাদেরকেই বলা হবে উৎসেচক। এই উৎসেচকের বৈশিষ্ট্যগুলো কীরকম না, একটা উৎসেচক একটা নির্দিষ্ট বস্তুর উপর কাজ করবে, একটা উৎসেচক কিন্তু দুটো তিনটে বস্তুর উপর কাজ করতে পারবে না। আর হচ্ছে উৎসেচক প্রোটিন জাতীয় এবং এরা কোষে কলয়েড হিসাবে থাকে, প্রোটিন জাতীয় এবং কোষে এরা কলয়েড রূপে, কলয়েড বলতে একটা ক্রিস্টাল বা দানা রূপে, যেমন চিনির যে দানাগুলো আছে না ওই রকম দানা রূপে থাকে। বিক্রিয়া শেষে উৎসেচকের কোনো পরিবর্তন হবে না। আর হচ্ছে প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক কাজ করতে পারবে, সেই তাপমাত্রার নিচে থাকলে কিংবা উপরে থাকলে তার কার্যকারিতা ক্ষমতাটা আস্তে আস্তে করে কি হবে না, কমে যাবে। আর উৎসেচক রাসায়নিক বিক্রিয়া শুরু কিংবা শেষ করতে পারে না, শুধুমাত্র বিক্রিয়ার বেগকে নিয়ন্ত্রণ করে, হয় বেগ বাড়াবে না হলে কমাবে, এটাই হচ্ছে উৎসেচকের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আমরা কি করব না, কয়েকটা যেমন শর্ট কোশ্চেন, যেমন তাপমোচী রাসায়নিক পরিবর্তন আর তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, এগুলো পড়ব, মানে পার্থক্য করব, অনুঘটক উৎসেচকের পার্থক্য, বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থের পার্থক্য, হ্যাঁ এই পার্থক্যগুলো আমাদেরকে করে রাখতে হবে। এখন আমরা আর কি পড়ব না, অনুঘটকের প্রয়োজনীয়তা, তো এগুলো তো পড়েছি, অনুঘটক আগের ক্লাসে তো পড়েছি। আচ্ছা, জারণ আর বিজারণ সম্বন্ধে আমরা এখন পড়ব। জারণ কী জিনিস আর বিজারণ কী জিনিস, এইগুলো সম্বন্ধে আমরা পড়ব। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে তোমরা শুনবে। দেখো, জারণ কী জিনিস, জারণে কি বলছি আমি, এমনি 1 নম্বর পয়েন্টে অক্সিজেন যোগ, 2 নম্বরে
হাইড্রোজেন অপসারণ মানে বিয়োগ। আচ্ছা 3 নম্বরে তড়িৎ ঋণাত্মক মূলক যোগ হবে। তড়িৎ যোগ, এখানে হাইড্রোজেন অপসারণ বা ধাতু অপসারণ হলে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, বর্তমানে আমরা এটাই সম্বন্ধে জানবো, যেমন হচ্ছে ইলেকট্রন অপসারণ, জারণ। এগুলো সব তুলে নেবে দেখে দেখে। আচ্ছা এবার হচ্ছে বিজারণ। বিজারণ জিনিসটা কি? বিজারণ হচ্ছে জারণে যা যা শিখে এসেছিলাম সে সব উল্টো। অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মূলক কি হবে, সেখানে যোগ ছিল, এখানে অপসারণ হবে। অপসারণ 2 নম্বরে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে হাইড্রোজেন বা ধাতু, সেখানে ছিল অপসারণ, এখানে হবে যোগ। আর 3 নম্বর পয়েন্টে এখানে হচ্ছে ইলেকট্রন যোগ হলে জারণ। এটাই আমরা ইলেকট্রনিক পদ্ধতিতে জারণ বিজারণ আমাদের সিলেবাস আছে, তবু আমি সবগুলো একটু করে বলছি। দেখো একটা উদাহরণ নেই, যেমন একটা রাসায়নিক বিক্রিয়া করছি C+O2, এই যে রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়া কি তৈরি হয়েছে না CO2, এই রাসায়নিক বিক্রিয়ায় CO2 তৈরি হয়েছে। আচ্ছা এই যে CO2 তৈরি হলো, এই CO2 তৈরির ক্ষেত্রে দেখো এই বিক্রিয়ায় দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তাহলে কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে না কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটাকে বলছি নাকি না এটাকে বলছি না জারণ বিক্রিয়া। এটাকে কি বিক্রিয়া বলছি, এটা হচ্ছে কি বিক্রিয়া না জারণ বিক্রিয়া। আচ্ছা এরপর আরেকটা বিক্রিয়া আমরা করব, সেটা কিরকম বিক্রিয়া না একটা সহজ বিক্রিয়া, কিরকম না হাইড্রোজেন সালফাইডের সঙ্গে কার বিক্রিয়া করাবো না ক্লোরিনের, হাইড্রোজেন সালফাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করাবো। ক্লোরিনের বিক্রিয়া করালে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি ব্যালেন্সগুলো না করলেও চলবে, হ্যাঁ এমনিতে চিহ্ন দিয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সালফার উৎপন্ন হলো। দেখো এই যে হাইড্রোজেন সালফাইড আছে, এখান থেকে যদি আমি এখানে টানি, হাইড্রোজেন সালফাইড থেকে কি হচ্ছে, হাইড্রোজেন অপসারণ হয়েছে, অপসারণ হয়ে সালফার উৎপন্ন করছে, তাহলে এটা কি বিক্রিয়া, হাইড্রোজেন অপসারণ মানে কি বিক্রিয়া ছিল না জারণ বিক্রিয়া। আর এই দেখো ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেনটা, যে হাইড্রোজেনটা অপসারিত সেই হাইড্রোজেনটা যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো, এটা কি বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া। কারণ বিজারণ বিক্রিয়ায় হাইড্রোজেন যোগ হয়, হাইড্রোজেন যোগ মানেই বিজারণ। আচ্ছা এটা গেল তো আমাদের পুরনো ধারণা। এবার পুরনো ধারণা অনুযায়ী মানে হাইড্রোজেন যোগ কিংবা হাইড্রোজেন অপসারণ, অক্সিজেন যোগ অক্সিজেন অপসারণ হয়ে জারণ বিজারণ বিক্রিয়া, এই ধারণা রাখতে হবে, না হলে এবার মানে যে বড় বড় ইকুয়েশনগুলো আছে এই ধারণা থেকেও করে সেখানে ইলেকট্রনীয় পদ্ধতি ব্যবহার করবে। এবার ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ যে আমরা পড়ব, সে পড়তে গেলে প্রথমে রাসায়নিক সমীকরণ যেটা থাকবে, সেই রাসায়নিক সমীকরণের আয়নিত রূপটাকেই আমাদের লিখতে হবে প্রথম। আয়নিত রূপটা লিখে সেখানে এবার আয়নগুলোর মানে কোন আয়নটা কটা ইলেকট্রন গ্রহণ করবে, কোন আয়ন কত ইলেকট্রন বর্জন করবে, তার উপর নির্ভর করে আমরা জারণ বিজারণগুলো করব। আচ্ছা তার এবার যে কোনো একটা উদাহরণ আমরা নিয়ে নেব, উদাহরণগুলো একটা বড় উদাহরণ নিলে ঠিক হবে। একটা উদাহরণ, যেমন
উদাহরণটা হচ্ছে Zn প্লাস CuSO4 সমান হচ্ছে ZnSO4 প্লাস Cu। আচ্ছা, এইরকম একটা রাসায়নিক সমীকরণ। এবার প্রত্যেকটা রাসায়নিক সমীকরণে জারণ বিজারণ একসঙ্গেই ঘটে। হ্যাঁ, এই রাসায়নিক সমীকরণে এবার জারণ বিজারণ আমি তোমাকে বোঝাবো। এবার আচ্ছা, জারণ বিজারণ কীরকম হবে? তাহলে যে কোনো রাসায়নিক সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে, সেখানে জারণ বিজারণ বোঝানোর জন্য প্রথমে তাদের আয়নিত রূপটি লিখতে হবে। সেই আয়নিত রূপটি কিভাবে লেখা হবে না, যখন কোনো মৌল মুক্ত অবস্থায় থাকে, যেমন এই যে মৌলটা, এখানে যে জিঙ্ক যে মৌলটা আছে, সেই জিঙ্ক মৌলটা কি মুক্ত অবস্থায় আছে? মুক্ত অবস্থায় কোনো মৌল যখন থাকবে, তার আয়নিত রূপ কি হবে বা তার জারণ সংখ্যা কি হবে? শূন্য হবে। জারণ সংখ্যা জিনিসটা হচ্ছে কোনো মৌলের যোজ্যতা যত, সে তত আয়নে জারিত হবে। এই মাথায় যে আয়নিত রূপটা থাকে, যেমন আমাদের ক্যালসিয়ামের যোজ্যতা কত? ক্যালসিয়ামের আয়নিত রূপ কত? Ca2+। হ্যাঁ, Ca2+। তো তাহলে এই জারণ সংখ্যা কত না 2, এরকমই। হ্যাঁ, তো কোনো তাহলে এই বিক্রিয়ায় কি বললাম না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত মৌলগুলো মুক্ত অবস্থায় থাকে তাদের জারণ সংখ্যা শূন্য হয়, বা তাদের আয়নিত রূপটা কিছু আয়নিত অবস্থায় থাকে না, মুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, এবার এই যে কপার সালফেট, হ্যাঁ, কীরকম আয়নিত আছে? কপার সালফেট দ্রবণ, মানে কপার সালফেট, তার আয়নিত রূপটা কীরকম হবে? কপার সালফেট যদি কোনো কপার সালফেট যে যৌগ, সেই যৌগ অবস্থায় তার আয়নিত রূপটা কী হবে? Cu2+ আর SO4 2-। তাহলে এর আয়নিত রূপটা আমি লিখছি Cu2+ আর SO4 2-। Zn সালফেটের ক্ষেত্রে Zn2+ প্লাস SO4 2-, এটা। আর এখানে তো কপার তো এমনি মুক্ত অবস্থায় আছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই যে রাসায়নিক বিক্রিয়া ছিল, এর আয়নিত রূপটা আমরা কীভাবে লিখব না, শুধু আমরা তার কি আয়নিত রূপগুলো লিখব না, ক্যাটায়ন যেগুলো থাকবে সেই ক্যাটায়নের রূপটাই আমরা লিখব। তাহলে এর আয়নিত এই উক্ত ভাষায় লিখবে, উক্ত সমীকরণটির আয়নিত রূপটি হলো এরকমই, Zn প্লাস Cu2+ তীরচিহ্ন দিয়ে Zn2+ প্লাস Cu, এটাই হচ্ছে তার আয়নিত রূপ। এবার এই আয়নিত রূপ হয়ে গেলে এবার আমরা জারণ বিজারণ এখান থেকে আমরা বলতে পারবো কীরকম না। এবার জারণ বিক্রিয়া কি হবে? এবার হচ্ছে জারণ বিক্রিয়া, এখানে লিখবে যে জারণ বিক্রিয়া কি হবে? তাহলে দেখো, জিঙ্ক থেকে কি হয়েছে না, Zn2+ হয়েছে। তাহলে জিঙ্ক পরমাণু দুটা ইলেকট্রন বর্জন করলে তবে কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করলে তবে কিন্তু ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এখানে জারণ বিক্রিয়া কি না, জিঙ্ক পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে কি তৈরি করছে? Zn2+ তৈরি করছে। আর বিজারণ বিক্রিয়াতে দেখো, Cu2+ যে কপার যে আয়নটা ছিল সেটা কি হবে? দুটো ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে না, Cu পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে দেখো, তাহলে জিঙ্ক পরমাণু দুটা ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়ন তৈরি করছে, আর হচ্ছে Cu2+ আয়ন সে কী করছে? দুটো ইলেকট্রন করে Cu পর্যন্ত পরিণত হচ্ছে। তাহলে এটা জারণ বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। তাহলে অনুরূপে আমি যদি জারণ বিজারণ যদি চিহ্নিত করি, তাহলে আমরা এখান থেকে এরকম করে Zn থেকে এরকম এই জায়গায় যাব, এটা কি লিখবো না, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর কপার সালফেট থেকে আর কপারে যাব, এখানে কি লিখবো না, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এভাবে আমরা লিখব। এইভাবে একটা রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ সংঘটিত হয়, এভাবেই বোঝানো হবে। আচ্ছা, এরকম করে এই যে দেখো, যেমন আমরা যে লোহার পেরেককে যদি একটা গ্লাসে, এরকম একটা গ্লাসে লোহার পেরেক
পেরেককে রেখে দিয়েছে, এই পেরেকে রেখে দিয়ে তার মধ্যে এবার জল যোগ করে দিয়েছে কিছুদিন। হ্যাঁ, এইবার ওই জলটাকে যদি আমরা ওই পেরেক যুক্ত জলটাকে যদি ফোটাতে থাকি, ফোটাতে থাকো কিছুক্ষণ, ফোটানোর পর তারপরে লোহাগুলোকে বের করে নিলে দেখবে লাল হয়ে গেছে, লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়েছে লোহার উপর, কি না সেটাকে আমরা মরচে বলছি। তাহলে মরচে ধরাটাও একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ওখানেও তাহলে এই একই ঘটনা ঘটছে, এরকম জারণ প্রত্যেক জায়গায় ঘটছে। আমরা যে কোষে যে খাদ্যকে সেখানেও জারিত হচ্ছে কিংবা বিজারিতও হচ্ছে। এখানে সমস্ত উদাহরণ আছে, সেই উদাহরণগুলো এবার এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো যে দেওয়া আছে, যেমন দেখো কোন পদার্থর জারণ হয়েছে কোন পদার্থ বিজারণ হয়েছে তুমি বলো। যেমন সালফার ডাই অক্সাইড আর অক্সিজেন, সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা কি বিক্রিয়া? অক্সিজেন যোগ হওয়া মানে দেখো সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, সালফার ডাই অক্সাইড অক্সিজেন যুক্ত করে সালফার ট্রাই অক্সাইড, তাহলে এটা জারণ বিক্রিয়া। তাহলে কোন পদার্থ জারিত হচ্ছে? না সালফার ডাই অক্সাইড জারিত হচ্ছে। আর কে বিজারিত হচ্ছে? না অক্সিজেন এখানে বিজারিত হচ্ছে। এরকম করে যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো করবে। আচ্ছা, এরপর কি শিখবো না জারক পদার্থ আর বিজারক পদার্থ। দেখো জারক পদার্থ, দেখো জারণ আমি লিখছি, জারণ সমান কি হয়? ইলেকট্রন অপসারণ। আচ্ছা, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, এটা তো আমরা জেনে এসেছি, জারণ মানে হচ্ছে ইলেকট্রন অপসারণ আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এবার জারক পদার্থ কাকে বলবো? না যেসব পদার্থ জারক পদার্থ, ওই মানে জারণটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে যোগ হয়ে সেই বিক্রিয়াটাকে জারণ বলছে, তাহলে মোট বিক্রিয়াটাকে জারণ বলছে, কিন্তু কে জারক পদার্থ আর কে বিজারক পদার্থ, মানে কে কাকে জারিত করছে বা কে কাকে বিজারিত করছে সেটাই। মানে যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, তাহলে যে সমস্ত পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় কিন্তু অন্য পদার্থকে জারিত করে তাদেরকেই বলা হবে জারক পদার্থ। মানে কীরকম? তাহলে জারক পদার্থের উদাহরণগুলো কি কি হবে? না জারক পদার্থ যদি আমি লিখি তাহলে জারক পদার্থ, তাহলে জারক পদার্থ কি হবে? জারক পদার্থরা কি হবে? নিজেরা ইলেকট্রন গ্রহণ, তাহলে জারক পদার্থ কি হবে? ইলেকট্রন গ্রহণ করবে। দেখো জারণ বা বিজারক পদার্থ, আর বিজারণ বা জারক পদার্থ এগুলো একই জিনিস। জারণে কি হয়? ইলেকট্রন অপসারণ হয়, আর ইলেকট্রন অপসারণ হয় সে তাকে বলা হয় জারণ। আর বিজারক পদার্থ কাকে বলবো? না যে সমস্ত পদার্থ ইলেকট্রন অপসারণ করবে, ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হবে, অপরকে বিজারিত করবে, মানে বিজারক পদার্থ বা জারক পদার্থ তাদেরকেই বলবো তার নাম অনুযায়ী। কীরকম? অপরকে যেটা করা হবে, মানে যা করবে তার নাম অনুসারেই সেই পদার্থটার নাম হবে। যেমন বিজারক পদার্থ মানে কি? নিজে জারিত হবে, অপরকে বিজারিত করবে। জারক পদার্থ নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে। এরকম জারক পদার্থের কতগুলো উদাহরণ আছে, যেমন জারক পদার্থগুলো হচ্ছে অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, H2SO4 এরকম। আর বিজারক পদার্থগুলো আছে HBr, CO2, তারপরে হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে বিজারক পদার্থ। এই জারক আর বিজারক পদার্থের এই উদাহরণগুলো করবে তোমরা সবাই। আচ্ছা, এরপর জারক পদার্থ আর বিজারক পদার্থ হলো। আচ্ছা, এবার জারক পদার্থ তোমার আমি এখানে কতগুলো মৌলিক জারক পদার্থ লিখলাম, এবার যৌগিক জারক পদার্থ লিখলাম তেমনি। হ্যাঁ, যেমন এবার বইতে তোমরা একটা দেখবে রেফারেন্স বইতে
যে জারক পদার্থর উদাহরণ যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে যৌগিক জারক পদার্থ, আর যৌগিক বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। জারক পদার্থ বিজারক পদার্থ মানে কিছু কিছু পদার্থ আছে যারা জারক পদার্থ বিজারক পদার্থ একই সঙ্গে কাজ করে, যেমন ক্লোরিন আর HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড, এরা জারক ও বিজারক পদার্থ উভয় হিসেবে কাজ করবে। আর হচ্ছে মরচে পড়া। এরপর মরচে পড়া জিনিসটা কি? মরচে কি না, মরচে হচ্ছে লোহাকে, সাধারণ লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পর লোহার গায়ে একটা লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে, তাকেই বলা হয় মরচে। এই মরচের সংকেত হচ্ছে 2Fe2O3, XH2O, এটাই হচ্ছে মরচের সংকেত। হ্যাঁ, এইবার এই মরচে পড়ার শর্তগুলো কি কি না, মরচে পড়াতে কোনো পদার্থ মরচে পড়তে গেলে কী হবে, মরচে পড়ার জন্য অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হবে, জলীয় বাষ্পের অনুপস্থিতিতে কোনো দিনই মরচে পড়বে না, তেমনি ক্লোরাইড আয়ন কিংবা সালফারের আয়ন এগুলোও মরচে পড়াতে উপযোগী। তারপরে বিশুদ্ধ লোহায় মরচে পড়বে না, অবিশুদ্ধ লোহা হতে হবে। আর কি হতে হবে, বায়ুর কার্বন ডাই অক্সাইডেরও প্রয়োজন হবে মরচে পড়ার জন্য। আর এই মরচেকে নিবারণ করার জন্য কি করতে হবে না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নিয়ে গ্যালভানাইজেশন করতে হবে, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে হবে, অথবা তড়িৎ লেপন পদ্ধতিতে মরচে নিবারণ করা যাবে। তারপর লোহার গায়ে আলকাতারা বা লুব্রিকেটিং অয়েল, বিভিন্ন পিচ্ছিলকারক পদার্থ মাখিয়ে রাখলে বা রং মাখিয়ে রাখলে লোহায় মরচে পড়ে না সাধারণত। আচ্ছা, নিকেলের প্রলেপ দিতে হবে, ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়, দিলে তাহলে মরচে নিবারণ হয়। আচ্ছা, আমরা এরপর মরচে তো শিখলাম, এবার হচ্ছে দহন বিক্রিয়া কাকে বলবো না, দুই বা ততোধিক পদার্থের মধ্যে দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে তাপ ও আলো উৎপন্ন হলে তাকে আমরা দহন বলবো। হ্যাঁ, এবার দহনে যেসব পদার্থগুলো নিজে পুড়ে তাপ ও আলো উৎপন্ন করে তাদেরকে বলা হবে দাহ্য পদার্থ, এবং যে সকল পদার্থ দহনে সাহায্য করে তাদেরকে বলা হবে কি দহনে সহায়ক পদার্থ। যেমন কাঠ, কয়লা এগুলো হচ্ছে কি দাহ্য পদার্থ, আর সহায়ক পদার্থ কি হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেনের সহযোগিতা মানে জ্বলছে ওগুলো, সেই জন্য ওগুলোকে কি বলা হচ্ছে সহায়ক পদার্থ। আর অক্সিজেন ছাড়া কি কোনোদিন দহন সম্ভব হবে? তোমরা কি বলবে, অক্সিজেন ছাড়া কি দহন সম্ভব হবে? হ্যাঁ, অক্সিজেন ব্যতীতেও দহন সম্ভব হয়। কীরকম না, একটা ক্লোরিন গ্যাস আছে, একটা গ্যাস জারে ক্লোরিন গ্যাস আছে, ওর মধ্যে অ্যান্টিমনি গুঁড়ো ফেলে দাও। গ্যাস জারে ক্লোরিন গ্যাস আছে, ওর মধ্যে অ্যান্টিমনি গুঁড়ো ফেলে দাও। এবার প্রতিটি অ্যান্টিমনি গুঁড়ো যখন ক্লোরিন গ্যাসের সংস্পর্শে আসবে তখন সেগুলো একটা স্ফুলিঙ্গের সৃষ্টি করবে। সেই স্ফুলিঙ্গ তৈরি হতে হতে একসময় অ্যান্টিমনি ওই ক্লোরিনের সঙ্গে যুক্ত অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড যৌগ উৎপন্ন করবে। সেই অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড যৌগ হচ্ছে দাহ্য পদার্থ, সহজেই জ্বলে ওঠে এবং ক্লোরিন গ্যাসের সঙ্গে সহজেই জ্বলে উঠবে। তাহলে এখান থেকে বলা যাবে যে অক্সিজেন ছাড়াও দহন সম্ভব। আচ্ছা, এবার কিছু বিক্রিয়া মানে কিছু শর্ট কোশ্চেন, যেমন স্বয়ং অনুঘটক কাকে বলবো না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমরা বাইরে থেকে অনুঘটক যোগ করলাম, কিন্তু রাসায়নিক বিক্রিয়া হতে হতেই বিক্রিয়ার মধ্যস্থিত কোনো পদার্থ নিজেই অনুঘটকের রূপে কাজ করবে, সেই রকম অনুঘটককে বলা হবে স্বয়ং অনুঘটক। এবার এই যে দহন যে বিক্রিয়াটা হলো, এই দহন বিক্রিয়া কি জারণ বিক্রিয়া বলবো না, দহন সাধারণত আমরা দহন মানেই জানি অক্সিজেনের উপস্থিতিই ঘটে। হ্যাঁ, এবার অক্সিজেন যৌগই দহন হচ্ছে, তাহলে দহন একটা জারণ বিক্রিয়া আমরা বলতে পারি, তাই দহনকে আমরা জারণ বিক্রিয়া বলবো। মরচে পড়লে কোনো পেরেকে যদি মরচে পড়ে তার ওজন বেড়ে যায় কেন? কারণ মরচে পড়লে কি মরচের সংকেতটা কি না 2Fe2O3 আর XH2O। হ্যাঁ, তাহলে লোহার সঙ্গে বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্প যুক্ত হয়ে মরচে উৎপন্ন করছে। তাহলে এমনি লোহা ছিল, লোহার সঙ্গে অক্সিজেন এবং জলীয় বাষ্প যুক্ত হচ্ছে, ফলে কী হবে মরচের ওজন বেড়ে যাবে। এবার দীর্ঘদিন পড়ে থাকা তেল থেকে চিটচিটে মানে তেল চিটচিটে একটা গন্ধ, মানে কোনো পাত্রে একটা তেল রেখে দেবে দীর্ঘদিন ধরে, সেই পাত্রটা কিছুদিন পর তার গন্ধ শুকবে, দেখবে তেল চিটে গন্ধ বেরাচ্ছে।
কারণ দীর্ঘদিন পড়ে থাকা ওই যে তেল বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জারিত হয়ে একটা যৌগ উৎপন্ন করে। এই যৌগটা কি হবে না, একটা বিশেষ গন্ধ আছে, মানে চিটচিটে গন্ধ, সেই জন্য একটা তেল চিটচিটে গন্ধ উৎপন্ন হয়। দেখো কাটা ফলের গায়ে বাদামি ছোপ পড়ে কেন না, কাটা ফলের মধ্যে যে উৎসেচকগুলো আছে সেই উৎসেচকগুলো বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটা বিশেষ জৈব যৌগ তৈরি করবে এবং সেখানে জারণ ঘটবে। বায়ুর অক্সিজেনের সঙ্গে যোগ মানেই জারণ ঘটবে, জারণ ঘটে একটা বাদামি রঙের ছোপ তৈরি করবে। সেই কারণে কাটা ফল রেখে দিলে বাদামি ছোপ তৈরি হয়। আচ্ছা, আমাদের এখানে যে এই যে ছকটা আছে, এই যে ছকটা এই যে ছকটা আছে, এই ছকে বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে, বলা আছে কোন পদার্থ জারণ হয়েছে কোন পদার্থে বিজারণ হয়েছে তোমার যুক্তিতে বলো। দেখো তাহলে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনে যুক্ত হয়েছে, তাহলে কোন পদার্থের জারণ হয়েছে, মানে আমরা জারক বিজারকের ধারণা পড়েছি, তাহলে এখানে জারক পদার্থ তাহলে কে হবে, কোন পদার্থের জারণ হয়েছে, মানে এখানে কার জারণ হয়েছে না সালফারের জারণ হয়েছে। কার বিজারণ হয়েছে না অক্সিজেনের বিজারণ হয়েছে, কারণ সালফার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেনের সঙ্গে যোগ হওয়া মানে জারণ, তাহলে জারণ হয়েছে কার না সালফারের, বিজারণ হয়েছে কার না অক্সিজেনের। এবার এটাকে যদি আমরা ইলেকট্রনীয় পদ্ধতিতে করি তাহলে এখানে জারক পদার্থ কে হবে, সালফার ডাইঅক্সাইড কি হবে, অক্সিজেন গ্রহণ করছে মানে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ মানে কি জারণ, মানে জারক পদার্থ, সেই জন্য এখানে সালফার জারক পদার্থ হবে। আচ্ছা, তেমনি ফেরিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন, কার্বন মনোক্সাইডের ফেরিক হাইড্রোজেনের সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে, আয়রন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কার্বন মনোক্সাইড হচ্ছে কি না জারক পদার্থ, এখানে কার্বন মনোক্সাইড জারক পদার্থ আর আয়রন হচ্ছে বিজারক পদার্থ। আর হাইড্রোজেন সঙ্গে বললে এখানে হাইড্রোজেন জারক পদার্থ আর হচ্ছে ফেরাস অক্সাইড তোমার হচ্ছে এফিও বিজারক পদার্থ। আচ্ছা, ফেরিক ক্লোরাইডের সঙ্গে তোমার যদি বিক্রিয়া হয়, ফেরিক ক্লোরাইডের সঙ্গে হাইড্রোজেন সালফাইড হচ্ছে কি জারক পদার্থ, এখানে হচ্ছে H2S আর এখানে FeCl3। আর জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বন হচ্ছে জারক পদার্থ আর জিঙ্ক অক্সাইড হচ্ছে বিজারক পদার্থ। আচ্ছা, এটা আমরা ইলেকট্রনীয় পদ্ধতিও করতে পারি, না হলে আমরা এইভাবেই করতে পারি, যেমন জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, তাহলে কি হয়েছে তৈরি হয়েছে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড, জিঙ্ক প্লাস কি হচ্ছে কার্বন মনোক্সাইড, এটা বাদ দাও। আচ্ছা দেখো, এবার দেখো এই যে জিঙ্ক অক্সাইড থেকে এইখানে যাচ্ছে, তাহলে অক্সিজেন অপসারণ মানে কি বিজারণ, তাহলে এটা হচ্ছে বিজারণ। আর কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে, তার মানে কি এটা হচ্ছে জারণ। তোমরা এইভাবেই করবে অক্সিজেন যোগে, তোমরা যদি না ইলেকট্রনীয় পদ্ধতি ভাঙতে পারো তাহলে এইভাবেই করবে। ইলেকট্রনীয় পদ্ধতি ভাঙতে গেলে প্রথমে তাদের যোজ্যতা অনুযায়ী ভাঙতে হয়, ইলেকট্রনীয় রূপ লিখতে গেলে। এবার তোমরা একটা উদাহরণ, ছোটোখাটো উদাহরণ একটা মুখস্থ, বা আমি যে উদাহরণটা করে দিচ্ছি ওটাই মুখস্থ রেখে পরীক্ষার খাতায় লিখবে, কোনো অসুবিধে নেই। আর এই ডিটেলস পুরো 11-12 গিয়ে ইলেকট্রনীয় পদ্ধতিতে জানবে যেন সেটা শিখবে। এখানে জাস্ট সিম্পল কয়েকটা জিনিস শিখে রাখতে হবে। আচ্ছা, এরপর আর কি ছক আছে, এই যে বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে Fe3+ ইলেকট্রন গ্রহণ করছে, Fe2+ পরিণত হয়েছে, তাহলে এখানে কি ঘটছে, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। আচ্ছা, এখানে কি হচ্ছে ইলেকট্রন বর্জন করছে, এই বিক্রিয়াটা ইলেকট্রন বর্জিত হচ্ছে, কারণ এই ইলেকট্রনটাকে বাম পাশে এখানে -E হবে, ইলেকট্রন বর্জন হচ্ছে, ইলেকট্রন বর্জন মানে জারণ, তাহলে এটাতে জারণ আর উপরেরটাতে বিজারণ। তারপরে MnO2+ থেকে ইলেকট্রন অপসারণ হচ্ছে, দুটা ছিল, ইলেকট্রন অপসারণ হচ্ছে, এখানেও কি ঘটছে না এখানেও বিজারণ ঘটছে, এখানে বিজারণ ঘটছে আর এখানে কি হচ্ছে জারণ ঘটছে। এই ইলেকট্রন গ্রহণ আর বর্জনের ফলে এবার জারণ বিজারণ ঘটছে, মানে এখানে তোমাদেরকে ভাষায় বলতে হবে আর কি।
এর এই জারণ বিজারণ দেখবে কতগুলো উদাহরণ হচ্ছে, বইয়ের টেক্সট বইটা পড়লেই তোমরা ভালো করে বুঝতে পারবে। এই যে জারক পদার্থ বিজারক পদার্থ, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যে রাসায়নিক বিক্রিয়া দিয়েছে, হাইড্রোজেন সালফাইড ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফার আর ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। তাহলে এখানে জারণ বিক্রিয়াটা কী হবে আর বিজারণ বিক্রিয়াটা কী হবে, তাহলে এইগুলো তোমাদের টাস্ক দেওয়া থাকলো। তাহলে হাইড্রোজেন সালফাইড কী হবে না, তাহলে আমরা যদি এমনি করি H2S প্লাস FeCl3 তৈরি হবে কি না HCl প্লাস S প্লাস FeCl2। আমরা এমনি নর্মালি কি জানি, FeCl3 থেকে একটা ক্লোরিনমূলক, Cl3 ছিল এখানে Cl2 হয়েছে, ক্লোরিনমূলক, ক্লোরিন মানে অধাতবমূলক বা তড়িৎঋণাত্মকমূলক, এটা অবসাহিত হয়েছে, অবসায়ন হওয়া মানে এটা কি, এটা হচ্ছে জারণ, এখানে এটা হচ্ছে জারণ ঘটল। আর দেখো হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড কি হয়েছে, এখান থেকে এখানে এসছে, অক্সিজেন অপসারণ মানে কি, সরি আমি ভুল বললাম, অক্সিজেন অপসারণ মানে বিজারণ, এই যে বিজারণ। আর হাইড্রোজেন সালফাইড থেকে কি হচ্ছে, সালফারে পরিণত হয়েছে, হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এটা হচ্ছে কি বিক্রিয়া না জারণ বিক্রিয়া। এইভাবে করলে তা প্রথমে এইভাবে খুঁজে নিয়ে এবার এদের আয়নিত রূপটা করবে। তাহলে হাইড্রোজেন সালফাইড, এখানে হাইড্রোজেন সালফাইড কীভাবে আয়নিত অবস্থায় ছিল না, তার আয়নিত রূপটা লিখছি, H2S কীভাবে আয়নিত হয় না 2H প্লাস প্লাস S2 মাইনাস, কারণ সালফাইড মূলক এই যৌগ থেকে তোমায় খুঁজে নিতে হবে কার যোজ্যতা কত। একটা যৌগ দেখলেই বোঝা যাবে এই যে দুইটা এসছে, দুইটা কার যোজ্যতা, সালফারের যোজ্যতা, আর হাইড্রোজেনের যোজ্যতা 1 ছিল, ওই জন্য সালফার কাছে 1 আছে। হ্যাঁ, এবার যোজ্যতা থেকে আয়নিত রূপটা করার আগের ডেটে আমি বলে দিচ্ছি, মানে আগের চ্যাপ্টারে আমি বলে দিয়েছি কীভাবে যোজ্যতা থেকে আয়নিত রূপটা করতে হবে, আগের চ্যাপ্টারে বলে দিয়েছি। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের যোজ্যতা যেহেতু ধনাত্মকমূলক, সেই জন্য মাথায় চার্জ 1, আর তার দুটো আছে বলে 2 সামনে গুণ হয়েছে, আর সালফারের যোজ্যতা 2 বলে মাথায় এবং ঋণাত্মকমূলক, এবার মাথায় 2 মাইনাস, আর একটা ছিল বলে সামনে 1 আছে, ব্যাস। তাহলে এখানে আয়নিত রূপটা হলো। আচ্ছা, এখান থেকে এবার এই যে এখানে আসছে, এখানে সালফার উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে যে সালফার যে উৎপন্ন হয়েছে, এই যে সালফারটা উৎপন্ন হয়েছে, তাহলে এখানে কি হয়েছে, এই আয়নিত রূপ থেকে তাহলে S2 মাইনাস ছিল, তাহলে S2 মাইনাস থেকে তৈরি হয়েছে কি না এসে পরিণত হয়েছে, মানে মুক্ত অবস্থায় থাকা যায়। তাহলে এখানে কি করবে, এর দুটো ইলেকট্রন কি করবে, বর্জন করবে। তাহলে ইলেকট্রন বর্জন মানেই কি, জারণ। দেখো জারণ হচ্ছে, তাহলে তার আয়নিত রূপটা হচ্ছে এটাই। এইভাবেই বের করবে তোমরা আস্তে আস্তে করে। হ্যাঁ, তাহলে আগে আমাদের যে ইলেকট্রনীয় পদ্ধতি বাদে এমনি নর্মাল যে অক্সিজেন হাইড্রোজেন যোগে বিয়োগে যে জারণ বিজারণ আছে সেই নিয়মে আমরা লিখে দিলাম। তাহলে কোনটা থেকে কোনটা হচ্ছে এটা খুঁজে নিয়ে তার আয়নিত রূপটা সেখান থেকে সেটা শুধু করে দেবে, জারণ বিজারণ হয়ে যাবে। তাহলে এখানে বিজারণ বিক্রিয়াটা কী হবে, তাহলে FeCl3 ছিল, দেখো FeCl3 এটা আয়নিত হলে কি হবে না ফেরিক ক্লোরাইড, তাহলে Fe3+, কারণ দেখো এখানে ফেরিক ক্লোরাইডের, এবার দেখো ক্লোরিনের গায়ে 3 আছে, তাহলে এই 3টা কোথা থেকে আছে, আয়রনের যোজ্যতা 3 ছিল, তাহলে হলো +3Cl- এটা। আচ্ছা, আর Fe2+ কী হয়েছিল, FeCl2-তে FeCl2 উৎপন্ন হয়েছিল, FeCl2-তে কীভাবে হয়েছিল, তাহলে Fe2+ প্লাস 2Cl- এটা। তাহলে বাম পাশে তাহলে কি ছিল, ফেরিক ক্লোরাইড, তাহলে ফেরিক ক্লোরাইডের আয়নিত রূপটা কী ছিল,
না Fe3+, Fe3+ থেকে কী তৈরি করছে না Fe2+। তাহলে এখানে কি হয়েছে, মাথায় চার্জ কত, 3টা প্লাস আর এখানে 2টা প্লাস, তাহলে একটা প্লাস কমছে। তাহলে এবার মাইনাস ই না প্লাস ই হবে, কারণ একটা ইলেকট্রন মানেই তার ইলেকট্রনের চার্জ কত, -1, মানে কি ই সমান হয় কত, -1, ই সমান হয় -1। আচ্ছা, তাহলে -1 যদি এখানে বসাই, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে একটা চার্জ, আর এখানে +3, তাহলে +3 আর -1 মানে +2, তাহলে +2 পড়ে গেছে, ব্যাস। তাহলে এটা কি বিক্রিয়া হবে, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া উদাহরণ। এইভাবেই তোমরা করবে, এইখানে যতগুলো বিক্রিয়া আছে। আচ্ছা, যেমন হচ্ছে তোমার সোডিয়ামের সঙ্গে করে দেওয়া আছে, যেমন জিঙ্কের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়ায়, তাহলে এখানে জারণ বিক্রিয়া হবে Zn, জিঙ্কের সঙ্গে কপার সালফেটের ক্ষেত্রে কি হবে, জারণ বিক্রিয়াটা বলছি। Zn থেকে তোমার কি যাবে, Zn -2e তীরচিহ্ন দিয়ে Zn2+, এটা হচ্ছে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে গেল জিঙ্কের। আর হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া কি হবে, জিঙ্কের ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হবে Cu2+, প্লাস 2e সমান হবে Cu, এটা হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, অনুরূপে তোমার হচ্ছে ফেরাস সালফেটের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া একই রকম হবে, জিঙ্কের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়া। আর ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে আয়রন প্লাস কার্বন অক্সাইড উৎপন্ন করবে। এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড হবে কি বিক্রিয়া, না জারণ বিক্রিয়া। আর ফেরিক অক্সাইড থেকে তোমার হচ্ছে আয়রন উৎপন্ন হবে বিজারণ বিক্রিয়া। এইভাবেই করবে তোমরা সবগুলো আস্তে আস্তে করে।